বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। 14 এপ্রিল থেকে এবার সর্বাত্মক লকডাউন, জরুরি সেবা ছাড়া বন্ধ সব, খুলল শপিং মল। বাংলাদেশ হতে পারে নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তিস্থল, আশঙ্কা বিশেষজ্ঞদের। রোহিঙ্গাদের দায় বাংলাদেশের একার নয় বললেন জন কেরি। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। জলবায়ু ইস্যুতে বকেয়া ক্ষতিপূরণ দিতে সম্মত যুক্তরাষ্ট্র। এবং 99 বছর বয়সে মারা গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। ডিউক অব এডিনবরার মৃত্যুতে বিশ্ব সম্প্রদায়ের শোক। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। আবারও আসছে লকডাউন। 14 এপ্রিল, পহেলা বৈশাখ ও পহেলা রমজান থেকে 7 দিন পরিপূর্ণভাবে কার্যকর করা হবে লকডাউনের নির্দেশনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। লকডাউনের মধ্যে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এদিকে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 14 দিনের লকডাউনের সুপারিশ করেছে। গত বছর তবুও ঠেকিয়ে রাখা গেছে, কিন্তু এবছর কিছুতেই করোনা সংক্রমণের লাগাম ধরে রাখা যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সে কারণে প্রথমে 18 দফার নির্দেশনা, পরে সেই আলোকে 7 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর মাঝে এলো লকডাউনের ঘোষণা। শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী টেলিফোনে জানান, মানুষ বাঁচাতে এর বিকল্প নেই। আমাদের যেভাবে করোনা বিস্তার লাভ করছে সেটিকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, বিশেষজ্ঞদের পরামর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী সে কথাটি বলেছেন, 14 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য 20 তারিখ পর্যন্ত কঠোর লকডাউন। এবং কঠোর লকডাউন বলতে শুধু জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে, অফিস আদালত কলকারখানা। যত তাড়াতাড়ি সম্ভব খুব দ্রুত এই প্রজ্ঞাপন আসবে। তিনি বলেন, লকডাউনে জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। এই যে ঊর্ধ্বমুখী যে বিস্তারটা করোনার এবং মৃত্যু হার, এটাকে রোধ করা খুবই কঠিন। এটার এছাড়া অন্য কোনো বিকল্প নাই। এটা সারা বিশ্বে যেটা করছে যে পদ্ধতি, সেটা হচ্ছে কড়া লকডাউন। এদিকে জাতীয় পরামর্শ কমিটি 2 সপ্তাহের জন্য লকডাউনের সুপারিশ করেছে। বিশেষ করে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় লকডাউনের সুপারিশ করা হয়। এতে বলা হয়, যে করেই হোক সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। এর আগে শুক্রবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লকডাউনের আভাস দেন। জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে 1 সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। লকডাউনের বিষয়ে প্রজ্ঞাপন আগামী রোববার জারি করা হবে। ভয়াবহ রূপ নিয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যেই গণপরিবহনের পর খুলে দেওয়া হলো শপিং মল, মার্কেট। ছুটির দিন হলেও রাজধানীর দোকানপাটে ক্রেতা সমাগম কম থাকায় 12টা থেকে মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের মার্কেট বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে দোকান মালিক সমিতি। শুক্রবার নিউ মার্কেট এলাকায় দেখা গেল সকাল সকাল দোকান সাজানোর তোড়জোড়। রাজধানীর সবচেয়ে বড় এ মার্কেটে কেনাকাটা করেন সব শ্রেণী পেশার মানুষই। রোজা শুরুর আগেই দোকান খোলার সুযোগ পেয়ে তাই স্বস্তি বিক্রেতাদের মধ্যে। গত বছরের মতো এই বছরে যদি আমাদের ঘরে বসে থাকতে হয়, তাহলে তো আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। রোজার মাসটা যখন আমাদেরকে একটু দেখে, আমরা তো গরিব মানুষ, আমরা তো এখানেই খেয়ে পেয়ে চলি। সকালের দিকে ক্রেতা তেমন একটা না থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ভিড়। মাস্ক পরার ব্যাপারে সচেতনতা দেখা গেছে ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই। আবারও মার্কেট বন্ধ হবে কিনা সে অনিশ্চয়তায় ঈদের বাজারও সেরে নিচ্ছিলেন কেউ কেউ। সবাই মোটামুটি মাস্ক পরতেছে, সবাই দূরত্ব বজায় রাখতেছে। যে নিজেরা কিছু পড়ি না করেন, বাবুরে তো পড়াইতে হয়। 12টা থেকে আমাদেরকে রাত 8টা পর্যন্ত সময় দেওয়া হোক। সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর দেখা গেল ব্যবসায়ী সমিতির নেতাদের। ক্রেতাদের চলাফেরায় জটলা এড়াতে মার্কেটে ফাঁকা জায়গা নিশ্চিত করার উপর জোর দেন তারা। আমরা তাকে সতর্ক করছি এবং সর্বোচ্চ জিনিস বলে দিয়েছি, যিনি স্বাস্থ্যবিধি না মানবে তার প্রতিষ্ঠান, দোকান আমরা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেব। এদিকে ভর দুপুরেও ধানমন্ডি হকার্স মার্কেটে ছিল না চোখে পড়ার মতো ক্রেতা সমাগম। যদিও ব্যবসায়ীদের আশা লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন তারা। অবশ্যই মাস্ক থাকতে হবে, এছাড়া বেচা কিনা করতে একদম সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়ে গেছে। যেহেতু মার্কেট খোলা দিছে, আস্তে আস্তে কাস্টমার বাড়বে, আমরা বেচা কিনা করবো। স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে এ এলাকার মার্কেটগুলোতে চোখে পড়েনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সরকারের কোনো দপ্তরের তৎপরতা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম,
জেনিফার, বড় বড় যে রাস্তার মোড় কিংবা বড় বড় যে শপিং মলগুলো রয়েছে, শুধু যে সেখানে আমরা যে দেখেছি যে নিষেধাজ্ঞা অমান্য করে যে জটলা, সেটি কিন্তু নয়। আমরা দেখেছি যে বিভিন্ন যে অলিগলি রয়েছে, সেই অলিগলিতেও কিন্তু মানুষের জটলা রয়েছে, মানুষের যেই বিভিন্ন একেবারে অনর্থক আড্ডা রয়েছে, সেটিও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু যে সমস্ত জরুরি সেবা, বিশেষ করে ওষুধের দোকান ছাড়া অন্যান্য অলিগলির ভিতরে অন্যান্য দোকানগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি যে মানুষ কিন্তু আসলে খুলে রেখেছেন, এবং যার ফলশ্রুতিতে এই দোকানকে ঘিরে আড্ডা হচ্ছে, এই দোকানকে ঘিরে কিন্তু মানুষের অনর্থক একেবারে কিন্তু তারা যে ঘোরাফেরা করছেন বাসার বাইরে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি প্রচুর রিক্সা, অটো রিক্সা, এগুলোর উপস্থিতি কিন্তু লক্ষ্য করছি। আমরা কিন্তু এই মোহাম্মদপুর এলাকায় এসে দেখেছি যে মানুষের বিভিন্ন রকম অলিগলিতে কিন্তু বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আড্ডা দিচ্ছেন, অযথা ঘোরাফেরা করছেন। সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে তাদেরকে আসলে সরিয়ে দিতে, এবং অনেক যে ফুটপাতে দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু এখন প্রায় 8টা বেজে পার হয়ে গেছে। রাত এই 8টার সময়ও কিন্তু আমরা দেখেছি যে সেই দোকানগুলি খোলা ছিল। পুলিশ আসার পরে, অর্থাৎ আমরা যে গণমাধ্যম কর্মী রয়েছি, গণমাধ্যম কর্মী আসার পরে কিন্তু আমরা দেখেছি যে পুলিশকে তৎপর হতে, এবং পুলিশ দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে অনেকেই ফিরিয়ে দিয়েছেন, বাসায় ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন যে দোকানগুলো খোলা রয়েছে, সেই দোকানগুলো কিন্তু তারা আসলে বন্ধ করে দিয়েছেন। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে এই যে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি, এই যে মৃত্যুর মিছিল, এই যে প্রতিদিন আমরা দেখছি যে লাফিয়ে লাফিয়ে যে সংক্রমণের সংখ্যা বাড়ছে, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মাঝে যে সচেতনতা, সেটি যদি আসলে বৃদ্ধি না হয়, মানুষের মধ্যে যেই আইন মানার যে প্রবণতা, সেটা যদি আসলে বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু আসলে এর যে লাগাম, করোনা সংক্রমণের বৃদ্ধির যে লাগাম, সেটি আসলে টেনে ধরা প্রায় অসম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটি বিষয়, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত যে কঠোর বিধিনিষেধ চলছে, সেই কঠোর বিধিনিষেধের কিন্তু আমরা অলিগলি এবং ঢাকার যে বিভিন্ন অলিগলি রয়েছে, সেই অলিগলিতে কিন্তু আমরা এর চিত্র কিন্তু খুব কমই লক্ষ্য করছি, মানুষের মধ্যে যে সচেতনতা। যদিও মোহাম্মদপুর এলাকায় এসে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো এই ছিল মোহাম্মদপুর থেকে আমার হাতে সবশেষ। রাজধানী মোহাম্মদপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তোয়াকান তামিম। দেশে করোনায় আজ আরও 63 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন প্রায় 7,500। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে টিকা প্রতিরোধী ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের উৎপত্তিস্থল হতে পারে বাংলাদেশ। এদিকে আইসিইউর জন্য হাসপাতালে রোগীর স্বজনদের হাহাকার ছিল আজও। গন্তব্য ছিল অন্য হাসপাতাল, সাধারণ শয্যা পেয়েও আইসিইউ এর জন্য অন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছিল। ততক্ষণেই পালস পাচ্ছেন না স্বাস্থ্যকর্মী, রোগীকে পুনরায় ফেরানো হলো কুর্মিটোলায়। অন্যত্র একটু নিতে চাচ্ছিলাম যে অন্তত মৃত্যু হলেও যেন আসানের সাথে মৃত্যু হয়। হাসপাতালের ভিতরেই ভর্তি থাকা অসংখ্য রোগীর আইসিইউ চাহিদা মেটাতে পারছেন না কর্তৃপক্ষ। আইসিইউর জন্য অনেক ট্রাই করছি, শেষ পর্যন্ত উনি 4:30 বাজে মারা গেছে। এদিকে শুক্রবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয় 7,462 এবং মৃত্যু হয় 63 জনের। সংক্রমণের মাত্রা চরমে পৌঁছে যাওয়ায় কোভিড পরীক্ষাতেও নানা হয়রানির শিকার ভুক্তভোগীরা। সকাল 10টা পর্যন্ত টোটাল আমি 208 বার কল দেওয়ার পর সিরিয়াল পাই। আগামীতে কঠোর লকডাউন বাস্তবায়ন আর বিমানবন্দরে যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ না করলে টিকা প্রতিরোধী নতুন ধরনের উৎপত্তি স্থল হবে বাংলাদেশ, আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুত চমৎকার একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, তা না হলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে খারাপ ভ্যারিয়েন্টের, যেগুলির বিরুদ্ধে কোনো ভ্যাকসিন কাজ করবে না, ওই ধরনের ভ্যারিয়েন্টের জন্মস্থান হিসাবে বাংলাদেশ বিশ্বে একটা কুখ্যাতি পাবে। তবে সংক্রমণের হার অনুযায়ী মৃত্যুর হার এখনো কম বলে মত আইইডিসিআর এর। সংক্রমণের সংখ্যার সাথে তুলনা করি, সেখানে কিন্তু প্রথম দিকে যেরকম মৃত্যুর হার ছিল তার চেয়ে এখন মৃত্যুর হার কমে আসছে আমাদের। টিকার দ্বিতীয় ডোজ কোভিডের বিরুদ্ধে মানুষের শরীরে উচ্চ মাত্রায় অ্যান্টিবডি তৈরি করবে, যা দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষা দেবে। তাই যথাসময়ে দ্বিতীয় ডোজ সম্পন্নের জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার দায় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি। একদিনে ঢাকা সফরে এসে তিনি এই কথা বলেন। বিশ্ব সম্প্রদায়ের এই ইস্যুতে জাতিসংঘের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বৈশ্বিক উষ্ণতা কমাতে 2015 সালে হয় প্যারিস জলবায়ু চুক্তি। 5 বছর পর চুক্তি থেকে বের হয়ে যায় দ্বিতীয় কার্বন নিঃসরণকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও যোগ দেন প্যারিস চুক্তিতে। এই ইস্যুতে সফর শুরু করেন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জন কেরির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীরা। আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল গঠন, বাংলাদেশে গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশনের আঞ্চলিক সহযোগিতা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে এদেশের মানুষের বাস্তুচ্যুতির বিষয়টি। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর AK আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান দেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি রোহিঙ্গা ইস্যুতে কার্যকর পদক্ষেপের। 11 লাখ রোহিঙ্গা আমাদের বনাঞ্চল সহ জলবায়ুতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছে। আমরা আশা করি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আমেরিকার উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে। জন কেরি আহ্বানে সাড়া দিয়ে জানান রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার দায় নয়। রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ শুধু পরিবেশই না, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব সম্প্রদায়কে এই ইস্যুতে এগিয়ে আসতে হবে। এটা শুধু বাংলাদেশের একার দায় নয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জন কেরি। লিডার সামিট অন ক্লাইমেক্সে আমন্ত্রণপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। কক্সবাজারের হিমছড়িতে ভেসে উঠল মৃত তিমি, রয়েছে আঘাতের চিহ্ন। জোয়ার আসার আগে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা, উৎসুক জনতার ভিড়। করোনার প্রভাব মেট্রো রেল প্রকল্পেও। এক সপ্তাহে অন্তত 48 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে পিছিয়ে যেতে পারে উদ্বোধন, তবে কর্তৃপক্ষ বলছে থামবে না প্রকল্পের কাজ। এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই পথের অগ্রগতি 85%। রাশেদ লিমনের রিপোর্ট। দেশে আঘাত এনেছে করোনার দ্বিতীয় ঢেউ, তার আঁচ লেগেছে মেট্রো রেল প্রকল্পেও। এই দফায় প্রকল্পের 48 জন আক্রান্ত হয়েছে করোনায়। এ পর্যন্ত মোট আক্রান্ত 518 জন। প্রকল্পে 7000 কর্মী কাজ করছে, যার মধ্যে 6000 বাংলাদেশি, বাকি 1000 বিদেশি কর্মী। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে 10টি শয্যা ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 13টি শয্যার আরেকটি ফিল্ড চালু হয়েছে। কর্মীদের আক্রান্ত হবার বিষয়টি প্রকল্পের কাজের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। অন্যান্য বার কিন্তু সপ্তাহে এতজন আক্রান্ত হয় না। আমাদের যে ফিল্ড হাসপাতাল আছে সেখানে 10 এবং 24টা বেড আছে। প্রয়োজন হলে এই বেডের সংখ্যাটা যেন আরো বৃদ্ধি করা হয়। মেট্রো রেল লাইন এরই মধ্যে সংযুক্ত করেছে উত্তরা থেকে আগারগাঁওকে। এখন চলছে এই অংশে রেলের স্লিপার বসানোর কাজ, যা কাজীপাড়া থেকে শেওড়াপাড়ার কাছাকাছি এসে পৌঁছেছে। এর পাশাপাশি এই অংশের প্রত্যেকটি স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজও প্রায় শেষ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, পরিবর্তিত এই পরিস্থিতিতে চলতি বছর না হলেও 2022 সালের জুনে হতে পারে উদ্বোধনের আনুষ্ঠানিকতা। কোভিড সিচুয়েশন না থাকলে হয়তো আমরা যে কথাগুলো বলেছিলাম আমরা হয়তো সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারতাম না। দ্বিতীয় ঢেউয়ের একটা পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন হয়তো একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত সরকার ঘোষণা করবে। চলতি মাসের 23 তারিখে মেট্রো রেলের প্রথম কোচ দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছাবে বলেও জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের সাগর থেকে ভেসে উঠল বিশাল আকৃতির মৃত তিমি। তিমিটির শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে হিমছড়ি পয়েন্টে তিমি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের জোয়ারের পানিতে আটকা পড়েছে বিশাল আকৃতির মৃত তিমি। কোনোভাবে বালিয়াড়িতে তোলা যাচ্ছে না। কক্সবাজারের হিমছড়ি সৈকতে শত শত মানুষ তিমিটিকে রশি দিয়ে বেঁধে বালিয়াড়িতে তোলার চেষ্টা করেন, কিন্তু প্রায় 4 ঘন্টার চেষ্টা চালিয়েও জোয়ারের পানি থেকে তোলা যায়নি। এখন আমরা এটা উদ্ধার করার জন্য আমরা এখন সহযোগিতা করছি, দড়িটা টানতে টানতে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এটাতে অল্প করে যদি ধরতে পারি তাহলে অন্ততপক্ষে যত দ্রুত সম্ভব এটা পাড়ে ওঠানো সম্ভব হবে। এদিকে বিকেল থেকে তিমিটি দেখতে সৈকতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সবার উদ্দেশ্য বিশাল আকৃতির তিমি সচক্ষে দেখা। কেউ এসেছেন একা, আবার কেউ পরিবার নিয়ে। এরকম মাছ আর কোথায় দেখিনি, প্রথমে দেখলাম জীবনে। অন্যান্য বছরের চেয়ে এই বছরের তিমিটা কিন্তু
বেশ বড় আছে। তিমিটি বালিয়াড়িতে না তোলা পর্যন্ত ময়না তদন্ত সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রাথমিক পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে, যেটা মানে বেশ কিছুদিন পূর্বে 10 থেকে 12 দিন পূর্বে এটা মৃত্যু হয়েছে। 15 মিটার লম্বা নীল তিমিটা, আর এটার ওজন প্রায় 15 থেকে 20 টনের মতো হবে। এটি বলিন প্রজাতির তিমি বলে নিশ্চিত করেছেন মৎস্য বিজ্ঞানী। এটা আপনার বলিন হুয়েল গ্রুপের যে কোনো একটা স্পিসিস, হয়তো ব্রাইট সোয়েল হওয়ার সম্ভাবনা বেশি। এটার মৃত্যুর কারণ সম্পর্কে এটা পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া এটা বলা সম্ভব না কী কারণে মারা গেছে। এটা আপনার বাংলাদেশের সমুদ্র অঞ্চলে এই ধরনের তিমি আছে, বিচরণ করে। কক্সবাজারের হিমছড়ি সৈকতে শুক্রবার দুপুরে ভেসে আসে মৃত তিমিটি, যা লম্বায় 44 ফুট এবং ওজন 20 মেট্রিক টনের বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কুমিল্লার এক অটোরিকশা চালকের যমজ ছেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মনোহরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়ে মন্ত্রীর পক্ষে তাদের হাতে উপহারের টাকা তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম। মেধাবী দুই ভাইয়ের লেখাপড়ার খরচ দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোরিকশা চালক বাবার যমজ ছেলে আরিফ হোসেন ও শরীফ হোসেন উত্তীর্ণ হওয়ায় খুশি এলাকার মানুষ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 21 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন 3 পেসার শরীফুল, শহীদুল ও মুকিদুল ইসলাম মুগ্ধ। দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হোসেন হাসান সোহান ও শুভাগত হোম। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের দলে অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম থাকলেও ইনজুরির কারণে ছিটকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের বাকিরা হলেন লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি ও খালেদ আহমেদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। 14 এপ্রিল থেকে এবার সর্বাত্মক লকডাউন, জরুরি সেবা ছাড়া বন্ধ সব। খুলল শপিং মল। বাংলাদেশ হতে পারে নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তিস্থল, আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।